এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আমরা আজ দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের পাঠদান করব। দ্বাদশ শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে এবং 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই পরীক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী বাংলা বিষয়ের পাঠ্যাংশটি হল ভারতবর্ষ। লেখকের নাম সৈয়দ মুস্তাফা সিরাজ। সিরাজের এই গল্পটি মূল গ্রন্থের নাম সৈয়দ মুস্তাফা সিরাজের শ্রেষ্ঠ গল্প। এই গল্পটিতে প্রবেশ করার পূর্বে সৈয়দ মুস্তাফা সিরাজ সম্পর্কে দু চারটি কথা আমাদের জেনে রাখা দরকার। সৈয়দ মুস্তাফা সিরাজ জন্মগ্রহণ করেছিলেন মুর্শিদাবাদ জেলায়। গ্রামটির নাম খোসবাসপুর, যেটি বর্তমানে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার অন্তর্গত গোকর্ণ যে জায়গাটি আছে তার সন্নিহিত একটি এলাকার নাম ছিল খোসবাসপুর। 1930 সালে এই বিশিষ্ট লেখকের জন্ম হয়েছে এবং তিনি পরলোকগত হয়েছেন 2012 সালে। তো জীবনের দীর্ঘদিন তার কেটেছে গ্রাম বাংলায়, তেমনি জীবনের শেষ কিছু বছর তিনি কলকাতায় কাটিয়েছেন। কলকাতায় পার্ক সার্কাস এলাকায় তিনি থাকতেন। তবে মৃত্যুর পর তিনি তার যে প্রজন্মদের কাছে জানিয়ে গিয়েছিলেন যে তার যেন কবর মুর্শিদাবাদ জেলায় সেই খোসবাসপুর গ্রামে, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেখানেই দেওয়া হয় এবং তার ইচ্ছা মতো সেখানেই তাকে সমাধিস্থ করা হয়েছে। এখন এই যে মুস্তাফা সিরাজ, এর রচনার কৌশলের থেকে তার যে বিচিত্র জীবন সেটা সম্পর্কেও একটু আগে জানতে হবে। তিনি এক মুর্শিদাবাদ জেলার যে এক গণ্ডগ্রামে শুধু জন্মগ্রহণ করেছেন তাই নয়, প্রথম থেকেই তিনি একটু ভবঘুরে এবং যাযাবর ধরনের মানুষ ছিলেন। মুর্শিদাবাদের একটি বিখ্যাত লোক গান হলো আলকাপ। সেই আলকাপ গান দিয়েই তার যাত্রা শুরু। আলকাপের দল তৈরি করা, গান রচনা করা, গান পরিবেশন করা এবং শুধু মুর্শিদাবাদ জেলা নয়, বীরভূম বর্ধমান জেলাতেও তাঁর সেই আলকাপ ক্রমশ ছড়িয়ে পড়ে। এই আলকাপ এমন একটি লোক নৃত্যসহ গান যা গ্রামীণ মানুষকে প্রচুর পরিমাণে আনন্দ দেয় এবং গ্রামীণ লোকজীবনের ছায়া সেই গানের মধ্যেও পরিবেশিত হয়। এখন আমরা এবার চলে আসব লেখকের এই গল্পটি ভারতবর্ষ। ভারতবর্ষ মানেই আমরা বুঝতে পারছি একটি দেশের কথা বলা হয়েছে, যে দেশে আমরা বাস করি। এই আসমুদ্র হিমাচল ভারতবর্ষ। ভারতবর্ষ নিয়ে বহু মনীষী, বহু লেখক নানা ধরনের গল্প রচনা করেছেন। তবে মুস্তাফা সিরাজের গল্পের প্রবেশ করার পূর্বে আরও একটি ভারতবর্ষ গল্প সম্পর্কে আমি পাঠকদের সচেতন করতে চাই। সেই গল্পটিরও নাম ছিল ভারতবর্ষ। সে গল্পের লেখকের নাম ছিল এস ওয়াজেদ আলী। সে গল্পের একটু না বললেই নয়। হয়তো যারা একটু বয়স্ক, যারা অভিভাবক অভিভাবিকা, তারা হয়তো জেনে থাকতে পারেন সে ভারতবর্ষের ঘটনা। এখানে এখনকার দিনের যারা 12 ক্লাসে উঠেছে তাদের পক্ষে হয়তো অনেকেরই অজানা এটা। আর সেই দিক দিয়ে না হলেও এই গল্পটি
বেশ যেহেতু নামকরণটা একই, সেহেতু এ একটু আলোচনার দাবিও রাখে। ওই ভারতবর্ষের বিষয়টি হচ্ছে, লেখক একদিন বিদেশে যাচ্ছিলেন এবং সেই বিদেশে যাওয়ার সময় তিনি কলকাতার যে খিদিরপুর এলাকা, সেখানে তিনি জলযানে করে যাবেন। কিন্তু সন্ধ্যার সময় তিনি যখন উপস্থিত হচ্ছেন ওই বন্দরে, তার রাস্তার মধ্যে তিনি লক্ষ্য করলেন একটি পণ্যকুটির। সেই পণ্যকুটিরে তিনি দেখলেন যে একটি বয়স্ক লোক একটি বই পড়ছে এবং প্রদীপের আলোতে সে বই পড়া হচ্ছে, আর মিটমিটে আলো। কিন্তু যারা সেই বইটার পড়া শুনছে তারা কিন্তু নানা বয়সের, এবং শুধু নানা বয়সের নয়, আবাল বৃদ্ধ বনিতা, ছেলে মেয়ে সবাই আছে, এবং তারা উৎকর্ণ হয়ে আছে যেন সেই পড়ার বিষয়ে। যাই হোক, এই দৃশ্যটা তিনি দর্শন করে চলে যান। দীর্ঘদিন পর তিনি বিদেশে কাটানোর পর আবার যখন তিনি এখানে ফিরেছেন, সেদিনও তার ওই যাত্রাপথে সন্ধ্যাকালে সেই একই দৃশ্য তিনি লক্ষ্য করেন, এবং তখন লেখক আর কৌতূহল নিজের মধ্যে চেপে রাখতে পারেননি। ফলে তিনি সেই পণ্যকুটিরের কাছে গিয়ে উপস্থিত হন এবং তিনি প্রশ্ন করেন, এবং প্রশ্নগুলির উত্তরগুলি তিনি সেখান থেকে পেয়ে যান। এইভাবে তার প্রশ্ন ছিল যে বইটা পড়া হচ্ছে সেই বইটার নাম কি? ছিল রামায়ণ। যিনি পড়ছেন আর আমি যাকে পূর্বে দেখেছিলাম সেটা কে? দুজনের মধ্যে সম্পর্ক কি? দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে মাঝে একটা জেনারেশন চলে গেছে, অর্থাৎ যিনি পড়াতেন তিনি ছিলেন পিতামহ, আর এখন তার পৌত্র পড়াচ্ছেন। আর যারা বসে আছে তারা সকলেই হচ্ছে এই রামায়ণের ভক্ত এবং শ্রোতা। এটা পরিবর্তিত হয়েছে, বয়সের পরিবর্তিত হয়েছে, মানুষের পরিবর্তিত হয়েছে, কিন্তু এই লেখা যে গ্রন্থটি তার যে পাঠদান সেটা কিন্তু চলেই যাচ্ছে। পাঠদান বললে এটাকে খুব খারাপ করেই বলা হয়। এরকে বলা উচিত যে কথকথার মাধ্যমে রামায়ণ যে পাঁচালী, কৃত্তিবাসী যে রামায়ণ, তাকে পাঠ করা হচ্ছিল। তা সেই পূর্বের দিন আর আজকের দিন, এই দুই মিলিয়ে এই গল্পের শেষে তিনি একটি দুর্ধর্ষ একটি বাক্য সংযোজন করেছেন, যা আমরা প্রায়ই বিভিন্নভাবে তাকে যেন আমরা তুলনা করার সময় ব্যবহার করি। সেটা যেন একেবারে হয়ে উঠেছে ইডিয়াম, বা আমরা যাকে একে প্রবাদ বলা হয়। সেই প্রবাদটি, সেই লাইনটি হলো এরকম: সেই ট্র্যাডিশান সমানে চলেছে। ট্র্যাডিশান মানে ঐতিহ্য, অর্থাৎ ভারতবর্ষ আছে, আর ভারতবর্ষ থাকলেই সেখানে রামায়ণ পাঠ আছে, আর সেই রামায়ণ পাঠের জন্য যেমন পাঠক আছে তেমনই দর্শক আছে, শ্রোতাও আছে। যাই হোক, আজকে আমরা এবার আমাদের ভারতবর্ষ, আমাদের মুস্তাফা সিরাজের যে ভারতবর্ষ, সেটা সম্পর্কে আমরা প্রবেশ করি। এটিও একটি যেন মুর্শিদাবাদের কোনো একটি গ্রাম। সেই গ্রামের কয়েকটি গ্রামের মাঝখানে একটা একেবারে প্রান্ত সীমায় এসেছে একটা রাস্তা। সব গ্রামের রাস্তা যেন সেখানে এসে মিলেছে, আর সেই মিলনস্থলে একটি পিচের রাস্তা এগিয়ে গেছে। সেই পিচের রাস্তা বরাবর কিছু দোকানপত্র আছে। সেই দোকানগুলো নানা রকমের দোকান আছে, সন্দেশের দোকান আছে, মুদিখানার দোকান আছে, মণিহারির দোকান আছে, চায়ের দোকান আছে, এমনকি একটা হাস্কিং মিলও আছে ইট ভাটাও। সুতরাং বেশ কতগুলি গ্রামের সংযোগস্থলে অনেকটা শহরের আধুনিকতার ছোঁয়া ঠিক এই এলাকায় লেগেছে। তা সেই পিচ রাস্তায় যেদিন আমাদের হচ্ছে, সেদিন দেখা যাচ্ছে সে শীতকালে কয়েকদিন ধরেই
বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি ছাড়ার নাম নেই। আর চায়ের দোকানে ওই গ্রামের লোকেরা সব ভিড় করেছে, কারণ তাদের ঘরে বসেও থাকতে ভালো লাগে না, আবার তেমন কোনো চাষের কাজও নেই। চাষিভুষি মানুষ তারা সব চলে এসেছে চায়ের দোকানে, চা খায়। চায়ে পয়সা না দিলেও চলে, কারণ এখানে ধারে খাওয়া যায়, ধান উঠলে সেই পয়সা তাদের মিটিয়ে দেওয়া যায়। এই পরিস্থিতিতে এইখানে জমজমাট হয়ে উঠেছে এবং নানা বিষয়ে তাদের আলোচনা চলছে। সে একেবারে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি থেকে শুরু করে একেবারে গ্রামের সাধারণ মানুষ, এমনকি বোম্বাইয়ের যে নায়ক নায়িকা তাদের সম্পর্কেও আলোচনা হচ্ছে। সর্বশেষে এই আলোচনা গিয়ে শেষ হয় সরাবাউড়িতে গিয়ে। অর্থাৎ সরাবাউড়ি একেবারে নিকৃষ্ট একজন মানহীন অপরিচিত মানুষ, যার হয়তো চারিত্রিক কোনো দৃঢ়তা নেই, তাকে নিয়েও আলোচনায় তারা সব মশগুল হয়ে থাকে। আর সবশেষে ওই সমস্ত মানুষ তারা রেগে গিয়ে আল্লাহ এবং ভগবানের উপরে ক্ষিপ্ত হয়ে তাদেরও গালিগালাজ করে যে এই অসময়ে বৃষ্টিপাত তাদের মোটেই উপযুক্ত হচ্ছে না, কারণ মাঠে ফসল পড়ে আছে দিদার, সেই ফসল নষ্ট হয়ে যাবে। শীতকালে আমন ধানের যে কাটার যে সময় বা পাকার যে সময়, সে সময় এই বৃষ্টিপাত অনেকটা পাকা ধানে মই দেওয়ার মতোই হয়ে যায়। এই যখন চলছে ঠিক সে সময়ই ওই চায়ের দোকানে উপস্থিত হয় এক বুড়ি। সে বুড়ি কী অবস্থা না, সে একেবারে থুত্তুরে বুড়ি এবং তার হাতে একটা লাঠি, ময়লা কাপড়, চুলগুলো অবিন্যস্ত, দীর্ঘদিন গায়ে তেল পড়েনি। আর সে সেই লাঠিতে ভর দিয়ে এসে দোকানে চা চায় এবং সেই চায়ের পয়সাও সে খুঁট দিয়ে দেয়। কিন্তু এখন যারা সকলেই অন্য বিষয়ে মশগুল ছিল, তারা হঠাৎ এসে পড়ল বুড়ির উপরে, অর্থাৎ বুড়িকে নিয়ে তারা ঠাট্টা তামাশা করতে লাগলো। আর বুড়িও ছিল রীতিমতো রুক্ষ মেজাজি, ফলে তাদের বাপান্তর করে। আর চায়ের দোকানে চা কেউ বলে ফেলে যে বুড়ি তুমি এই শীতে কেমন বেশ ভালোই আছো ইত্যাদি বলাতে সে বলে এবং একজন বলে ফেলে যে এটা করে দেখি টাট্টু ঘোড়া। ফলে আরও বাপান্ত তাদের শুনতে হয় এবং বুড়ি ক্রমশ সেই জায়গা থেকে গমন করে নিজের আশ্রয়ে চলে যায়। সে আশ্রয় কি না, একটি গাছের যে খোদল, সেই খোদল হচ্ছে তার আশ্রয়স্থল। সে অসহায়া, তার কোনো আত্মীয় পরিজন নেই, তার তেমন ভালো আশ্রয় নেই, কোনো মানুষজন নেই তাকে সাহায্য করার। তা সেই যে বুড়ি, তাকে সিরাজ বলেছেন যে তিনি হচ্ছেন আসলে বৃক্ষবাসিনী, অর্থাৎ সেই যে বৃক্ষই হচ্ছে তার সহায় এবং সম্বল। এইভাবে চায়ের দোকানে বিষয়টি শেষ হয়, বুড়ি নিজের জায়গায় চলে যায়। কিন্তু পরদিন সকালে ঘটনাটি ঘটে অন্যরকম। সবাই দেখে বুড়ি মরার মতো পড়ে আছে, অর্থাৎ সে মারা গেছে এটাই তারা ভেবেছে। এবং এই ভাবনা ফলে কি হয় না, গ্রামের লোকেরা চৌকিদারকে ডেকে নিয়ে আসে। চৌকিদার এখন আর এই পদটি ঠিকমতো গ্রামে বা শহরে লক্ষ্য করা যায় না। এই চৌকিদার ছিল যে থানা স্টেশন, পুলিশ স্টেশন থেকে নিযুক্ত একজন কর্মচারী। সে কিন্তু মাস মাইনের বেতন পেত এবং কয়েকটি গ্রাম বা একটি গ্রাম সে নজরদারির মধ্যে রাখত। তাকে সাধারণ মানুষ সম্মান করত, কোনো বিপদ আপদে তাকে রাখতে হতো। বিশেষ করে কোনো দুষ্কৃতি বা কোনো চৌর্যবৃত্তি হলে সেই এসে প্রথম ধাপের তাকে ধরা বা থানার সঙ্গে যোগাযোগ করা ইত্যাদি করত। এখন ওই পদটি বিলুপ্ত হয়েছে, এখন তার বদলে হয়তো অন্যান্য বিষয় এসেছে। যাই হোক, সিরাজের সময়ে এই চৌকিদার পদটি খুবই উল্লেখযোগ্য পদ ছিল গ্রাম বাংলায়। আর যেহেতু একটি
পুলিশ স্টেশনের সঙ্গে বা থানার সঙ্গে গ্রামের দূরত্ব থাকতো অনেক। এর থেকে দেখা যেত যে 30-40 কিলোমিটার দূরেও হয়তো একটা পুলিশ স্টেশন, ফলে সবাই পুলিশ স্টেশনে যেতে পারতো না। ওই চৌকিদারের মাধ্যমেই যোগাযোগ হতো আমাদের থানার সঙ্গে। তা যাই হোক, সেই এসে আমাদের যে চৌকিদার সে নিদান দিল। সেই নিদানটা কি না, বুড়িকে একেবারে নদীর চড়ায় ফেলে দিয়েছ, কারণ ওর তেমন কেউ নেই, লোকজনও নেই, আত্মীয় স্বজনও নেই, দরিদ্র, সুতরাং ওকে আর কী করা যাবে, নদীতে ফেলে দিয়ে এলে কী হবে না, ওই কাকে শকুনে ছিঁড়ে খাবে এবং কুকুরে খাবে, এইটাই হচ্ছে তার সদ্গতি হবে। কিন্তু তা বলা মাত্রই একদল মানুষ তাকে একেবারে চ্যাংদলা করে বেঁধে একেবারে নদীর পাড়ে গিয়ে নদীর যে বালির চড়া আছে সেখানে ফেলে দিয়ে আসে। আর তারা অপেক্ষা করতে থাকে কখন চিল, শকুন এবং কুকুর এসে তাকে খেতে থাকবে। কিন্তু সেই দলটি যারা ফেলে দিয়ে এসেছিল, তারা বাজারে প্রবেশ করা মাত্রই তারা একটা অদ্ভুত দৃশ্য দেখল। তাহলে সেই অদ্ভুত দৃশ্যটা কি, সেখানে খুব সুন্দর করে বলা আছে এই লাইনটি, যে এই রকম একটা লাইন আছে, তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। এই লাইনটি খুব ইম্পর্টেন্ট লাইন, এটা আন্ডারলাইন করতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। সেই অদ্ভুত দৃশ্যটা কি না, যারা ফেলে দিয়ে এসেছিল তারা ছিল হিন্দু মানুষ, হিন্দু। আর এবার যারা যে দৃশ্যটা দেখা গেল সেটা হচ্ছে একদল মানুষ টুপি পরে, মানে ফেজ টুপি, মুসলমান, এবং তারা সেই বুড়িকে ওখান থেকে নদীর যে চড়া থেকে তুলে নিয়ে আসছে, এসে তারা গ্রামের বাজারে নিয়ে চলে আসছে। কেন না, তারা বলছে যে বুড়ি আসলে ছিল মুসলমান, সুতরাং মুসলমানরা থাকবে আর মুসলমানদের কবর হবে না, তাদের দাফন হবে না, এটা কখনো হতে পারে না। আর এদিকে যারা পূর্বে ফেলে দিয়ে এসেছিল তারা ছিল হিন্দু, সুতরাং তাদের মতে বুড়ি হলো হিন্দু। সুতরাং হিন্দুকে যেহেতু দাহ করার যে পদ্ধতি, সেই পদ্ধতি এখানে প্রযোজ্য নয়, কারণ তার কোনো সম্পর্কের কোনো মানুষ নেই, কোনো অর্থ নেই, সেই জন্য তার পরিণতি তারা এভাবেই করেছিল। এর ফলে দু দলের মানুষের মধ্যে একটা সংঘর্ষ বেঁধে যায়। আর লেখক খুব সুন্দর একটি বাক্য এখানে দিয়েছে, সেই বাক্যটিও খুব ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন করতে হবে। সেটা হচ্ছে বচসা বেড়ে গেল। বচসা বেড়ে গেল মানে হিন্দু আর এবং মুসলমানের মধ্যে প্রথমে ওই বাক্যবান পরস্পরের মধ্যে করতে লাগলো, অর্থাৎ আমরা বড়, ও বললো আমরা বড়, আর সবাই প্রমাণ করতে চাইলো যে কিনা বুড়ি হচ্ছে মুসলমান, আবার হিন্দুরা বলতে চাইছে বুড়ি হচ্ছে গিয়ে হিন্দু। এই রকম অবস্থা যখন চলছে, তখন সেই যে জগা চাওয়ালা এবং নিবারণ বাগদি এবং করিম ফরাজি, এরা সমস্তই পরস্পর বিভাজিত হয়ে থাকে। অর্থাৎ জগা চাওয়ালা, নিবারণ বাগদি, এমনকি গ্রামের যে ভট্টাচার্য মশাই, সেও হিন্দুদের পক্ষে ঐক্যবদ্ধ হইল। অন্যদিকে মোল্লা সাহেব, যিনি তিনি শুনেছেন এবং সহকর্ণে নাকি সহচক্ষে দেখেছেন এবং সহকর্ণে শুনেছেন বুড়ি নাকি কলমা পড়ত, অর্থাৎ সেই কলেমা পড়ার শোনার জন্য তাকে তারা মনে করেছিল যে এ আসলে মুসলমান। আর ওদিকে ভট্টাচার্য মশাইও সহকর্ণে শুনেছিলেন যে হরিনাম করতে বা হরিবোল বলতে শুনেছিল। এবং দুজনের দুই যে মেরু, অর্থাৎ একদিকে ভট্টাচার্য মশাই, অন্যদিকে মোল্লা সাহেব, আর দুজনের জন্য লোকও এসে জড়ো হয়ে গেল, পরস্পর গালিগালাজ এবং ক্রমশ হাতাহাতিতে রূপান্তরিত হওয়ার উপক্রম হয়েছিল। আর ঠিক বুড়িকে যেখানে রাখা হয়েছিল তার দুপাশে দুই দল, অর্থাৎ পিচ রাস্তার উপরে বুড়িকে রাখা হয়েছে। একদিকে যুযুধান মুসলমানেরা, অপরদিকে যুযুধান হিন্দুরা। দুই দলই পরস্পরকে যখন এইভাবে দোষারোপ গালিগালাজ করছে, আর ঠিক সেখানেই শুধুমাত্র একটা লাঠি নিয়ে
ওই যে চৌকিদার নীল উর্দি পরে শুধু ঠেকাবার চেষ্টা করছে, সবাই এগিয়ে আসবার চেষ্টা করছে, পরস্পরকে আক্রমণ করার চেষ্টা করছে। এবং তারা যে শুধু খালি হাতে আছে এমন নয়, তাদের কাছে ধারালো অস্ত্রশস্ত্রও আছে সব। এবং পরস্পরের যে পরস্পরের প্রতি দোষারোপ শুধু নয়, এই যে তাদের যে পরস্পরকে অভিযোগের বাইরে তাদের যে সমস্ত আক্রমণ, সেটা একটা জাতিগত দাঙ্গা বা সাম্প্রদায়িক দাঙ্গার যেন চেহারা নিয়ে থাকে এবং সেই দাঙ্গাকে রোধ করার জন্য শুধুই বলে যায় খবরদার আর বলে সাবধান। এই চৌকিদারের শুধু দুটি কথা, এক হিন্দুদের বলে খবরদার আর মুসলমানরা এগিয়ে বলে সাবধান। আর মাঝে মাঝে তার হাতের লাঠিটা খট খট ঠক ঠক করতে করতে সকলকে সচেতন করে যে কেউ এক পাও এগিয়ে আসবে না। এইভাবে কিন্তু দীর্ঘক্ষণ ঠেকিয়ে রাখা যেত না। আর কিছুক্ষণ হলেই হয়তো পরস্পরের মধ্যে একটা সংঘর্ষ শুরু হয়ে যেত। ইতোমধ্যেই মোল্লা সাহেব এবং ভট্টাচার্য যে তারা যে যুক্তি দিয়েছে যে তারা কেন বলছে যে এ কলেমা পড়তে শুনেছে, আর ভট্টাচার্যই বা বলছে কেন যে বুড়ি কেসে হরিবোল বলতে শুনেছে। আসলে দুজনেই ওরা বিভিন্ন কাজে শহরে গিয়েছিল এবং সেই ভোরবেলাতে নাকি তারা শুনেছিল যে কলেমা পড়েছে, আবার ও শুনেছে যে এটা এ নাকি হরিবোল বলতে শুনেছে। ফলে একেবারে সংঘর্ষ চরমে আসে, একেবারে আরবি শব্দের জিহাদ ঘোষণা করা হয়। আবার এদিকেও ভট্টাচার্য মশাইও সকলকে আহ্বান করে, বলে জয় মা কালী, জবন নিধনে সহায় হও মা। তাহলে এই যে চলছে, এই রকমভাবে চলতেই থাকতো যদি না লেখক এই গল্পে একটি মোচড় না দিত। সেই মোচড়টা কি, যাকে বলে টুইস্ট, সেই টুইস্টটা হলো যে হঠাৎ দেখা গেল বুড়ি মরাটা নড়ছে, এবং সে শুধু নড়ছে নয়, ক্রমশ আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে। এবং যেই উঠে দাঁড়িয়েছে তখন ওই সবথেকে কাছে থাকা যে ব্যক্তিটি, সে হচ্ছে গিয়ে চৌকিদার, সে তাকে বলে যে বুড়ি তুমি মরনি। আর এই কথা শুনে সে তো একেবারে গালিগালাজ শুরু করে, তুই মর, তোর 14 পুরুষ মরুক। এবং হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকেই বলতে থাকে যে তারা বলতে থাকে যে বুড়ি তুমি মরনি, এবং তার উত্তরে সে সবাইকে গালিগালাজ করতে থাকে। এবং সে যে যথেষ্ট পরিমাণে রুক্ষ মেজাজি, সেই রুক্ষ মেজাজ তার কিন্তু প্রকাশ পেতে থাকে। তাহলে এই অংশে একটি লাইন খুব ইম্পর্টেন্ট থাকে, সেটা হচ্ছে ওই যে চৌকিদার যখন তার লাঠি ঠুকে ঠুকে বারবার সাবধান বা খবরদার বলছে, সেটা ছিল এই রকম, সে মরিয়া হয়ে লাঠিটা পিছে ঠুকে গর্জায় সাবধান। আবার এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট ছিল, যেটা প্রথমের দিকে ছিল, যখন সেই চায়ের দোকানে সবাই আড্ডা করছিল, তখন সেই বুড়িটা যখন এলো, তখন একটা লাইন আছে, সেটিও খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সেটা হচ্ছে সেই সময় এলো এক বুড়ি, সেই সময় এলো এক বুড়ি। আর সব থেকে ইম্পর্টেন্ট যে অংশটি, সেটি হলো বুড়ি এবার শুধু উঠে দাঁড়ালো তাই নয়, বুড়িকে যে সবাই প্রশ্ন করতে লাগলো যে বুড়ি তুমি কে, কাদের, তুমি হিন্দু না মুসলমান, তুমি হিন্দু না মুসলমান। এই প্রশ্ন যখন দুই দিক থেকে ধেয়ে এলো, তখন বুড়ি যে কথাটি বলেছিল সেটি কিন্তু খুবই প্রণিধানযোগ্য, যে দেখতে পাচ্ছিস যে আমি কে, এই কথা বলার পর। এবং সে তো তার সঙ্গে অনেক বিশেষণ জুড়ে, সে তো তাদের পিতৃপুরুষের কে তাদের মৃত্যু কামনা তো করেছেই, তার সঙ্গে লেখক যে বর্ণনাটি শেষ বাক্যে প্রয়োগ করেছেন সেটি কিন্তু খুবই দরকারি, এবং আমরা সেটাকে আন্ডারলাইন করে রেখে দেবো, সেখান থেকে আমরা প্রশ্ন দেব। সে লাইনটা হচ্ছে এরকম, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে গল্পের একেবারে চূড়ান্ত
জায়গা। সেই জায়গাটা কি না, বুড়ি তাহলে কে? বুড়ি তো পরিচয় দিল না, সে হিন্দুও নিজেকে বলে না, মুসলমানও নিজেকে বলল না, সে বলল আমি কে তা তো জানিস রে, সেকুন খেকো, নরক খেকো, তোদের চোখ গেলে দেবো, এইসব তো নানাভাবে পর্যুদস্ত করে দিচ্ছে ওই সমস্ত যুযুধান দুই পক্ষকে। আসলে এই বুড়ি হলো গিয়ে সেই ভারতবর্ষ, সেই আমরা ওয়াজ আলীর যে ভারতবর্ষ ছিল সেই ভারতবর্ষের থেকে একটু আলাদা। এই ভারতবর্ষের মানুষ হচ্ছে এই অসহায়, এই বৃদ্ধ, এই অভাবী, এই হচ্ছে দারিদ্র্যময় যে ভারতবর্ষের প্রতীক হয়ে গেছে এই বুড়িটা। এই বুড়িকে তাই কোনো জাতি, ধর্ম, বর্ণের গণ্ডিতে না বেঁধে তাকে ভারতবর্ষের প্রকৃত আত্মা বলেই আমাদের যে লেখক সিরাজ, সৈয়দ মুস্তফা সিরাজ একে তুলে ধরেছেন। তাহলে এই ভারতবর্ষ, যে ভারতবর্ষ হাজার বছর ধরে যার সভ্যতা চলছে, সেই সভ্যতার আজকের যে পরিণতি, সেখানে দারিদ্র্য আছে, নিপীড়ন আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, অসহায়তা আছে, আশ্রয়হীনতা আছে, সেটিকেই তিনি প্রকৃত ভারতবর্ষের মূল বলে তুলে ধরেছেন। এভাবেই বর্ণনাটি শেষ হয়েছে। এবার আমরা যে প্রশ্নগুলো এই প্রসঙ্গে আমরা তুলতে চাই বা বলতে চাই তা হলো, যখন সেই বর্ষার বর্ণনাটা হচ্ছিল, অকাল বর্ষণ, সেখানে একটি লাইন আছে। সে লাইনটা হচ্ছে এইরকম যে গ্রাম বাংলায় একটা প্রচলিত ডাকপুরুষের বচন আছে। সেই বচনটা কেমন, যে মঙ্গলে 7 বর্ষা বা বৃষ্টি কোন কোন বারে হতে পারে এবং কোন কোন বারে শুরু হলে কতদিন ধরে চলবে তা যেমন বলা আছে, তেমনই একটি কথা বলা হচ্ছে যে পৌষে বাদলা। এই পৌষে বাদলা মানে হচ্ছে শীতকালের পৌষ মাসে যদি বৃষ্টি হয় তাকে পৌষে বাদলা বলে। আর এই পৌষে বাদলাকে তথাকথিত যারা অশিক্ষিত মানুষ, দরিদ্র মানুষ, তারা একে কি বলে, তাকে একে বলে এরা ডাওর। আর একটি বিষয় আছে, সেটি হচ্ছে ফাঁপি। ফাঁপি হলো কাকে বলে, শীতকালে বৃষ্টির সঙ্গে যদি জোরালো বাতাস বয় তাহলে তাকে বলবে ফাঁপি। তাহলে আমরা এখানে 3টি প্রশ্ন পেয়ে গেলাম, যে সে প্রশ্নটি হচ্ছে পৌষে বাদলা কাকে বলে এবং এটা কারা বলে, ডাওর কাকে বলে, ডাওর কারা বলে, এছাড়াও ফাঁপি কি। এইভাবে 3টি প্রশ্নের পর আমাদের যে বড় প্রশ্ন যেটা থাকছে সেটা হলো যে চায়ের দোকানের যে আড্ডা, তাতে যে গ্রাম বাংলার যে পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও। এরপর আসবে এই যে লাইনটা আমি আগেই বলেছিলাম, সেই সময় এলো এক বুড়ি। এইবার কোন সময়ের কথা বলা হয়েছে, এটি যেমন ধরো 1 নম্বর যদি থাকে, এবার তার বাকি 4 নম্বর হবে যে বুড়ির পরিচয় দাও, বা বুড়ি চরিত্রের তার যে পোশাক আশাক বা তার দৈহিক বর্ণনাও থাকতে পারে, বা এই বুড়ির মাধ্যমে লেখক যে সত্য আবিষ্কার করেছেন সেটি বুঝিয়ে দাও। এভাবে একটা প্রশ্ন হতে পারে। আর আসবে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। কোন উত্তেজনার কথা বলা হয়েছে, উত্তেজনা আর যে সেটি কেমন রূপ নিয়েছিল সেটা নিজের ভাষায় বর্ণনা করো, এবং এই উত্তেজনা কিভাবে নিয়ন্ত্রিত হলো সেটি উল্লেখ করো। এইভাবেও 1 + 3 + 1 এরকম একটা প্রশ্ন হতে পারে। আর একটি প্রশ্ন আসছে যে তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল, তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। এই যে ভট্টাচার্য মশাই তিনি বলেছিলেন যে বুড়ি হচ্ছে আসলে হিন্দু, এবং এই হিন্দু বলার জন্য তাকে কিন্তু অনেকেই তার যে যুক্তি তাকে সমর্থন করেছে। সেই সমর্থনের মাধ্যমে তারা জানিয়েছে যে বুড়ির যে হিন্দু তারাও দেখেছে, এবং সেই তারা নিজেরা বলতে চেয়েছে যে বুড়ি হিন্দুই ছিল, সে মুসলমান নয়। সুতরাং মুসলমানেরা যেভাবে
তাকে জোর জবরদস্তি করে নিজেদের ধর্মের বলে চালানোর চেষ্টা করছে, এটা অন্যায়। এটা এবার হলো কে তার সপক্ষে যুক্তি, অর্থাৎ কার কথা বলা হয়েছে এবং যুক্তিটা কি, এবং সেই যুক্তি কারা কীভাবে নস্যাৎ করেছিল। আর সর্বোপরি আমরা যে প্রশ্নটা বারবার বলেছিলাম, সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে সে মরিয়া হয়ে লাঠিটা পিচে ঠুকে গর্জায়, সাবধান। তাহলে কার কথা বলা হয়েছে, কখন এ ঘটনা ঘটেছিল, আর এই ঘটনা কিভাবে সে সামাল দিয়েছিল, এইভাবে একটা প্রশ্ন হতে পারে। আর সর্বশেষ প্রশ্ন যেটা হয় সেটা ওই যে গল্পটা তার যে শেষ বাক্যটি সেটা এরকম ছিল, আমি পূর্বেও বলেছি, আরেকবার বলছি, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। সে বলতে কার কথা বোঝানো হয়েছে, আর কিভাবে ক্রমশ আবছা হয়ে গেল, এইটি পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো। এইভাবে ভারতবর্ষ গল্পের যে পাঠ্যাংশটি লেখক সিরাজ যেভাবে বর্ণনা করেছেন, তার যে বিষয়টা সম্পর্কে আগে অবহিত হতে হবে। বিষয় অবহিত হওয়ার পরে সেখান থেকে প্রশ্নগুলি, বড় প্রশ্নের কথা আমি বলেই দিলাম, এবং তার সঙ্গে আসবে যেটা এমসিকিউ, অর্থাৎ আমরা যাকে বলি যে বহু বিকল্প যে দিয়ে যে প্রশ্ন সেখানে, এবং এছাড়াও এসএকিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সেখানেও এই ছোট প্রশ্ন বহু আসতে পারে। যেমন প্রথমেই তো রয়েছে যে ভারতবর্ষ গল্পটি কার লেখা, ভারতবর্ষ গল্পটির মূল গ্রন্থের নাম কি। তারপরে যেমন ছোট প্রশ্ন আমি এর আগেই বলে গেলাম যে ফাঁপি কাকে বলে, ডাউর কারা বলে, তারপরে পৌষে বাদলা কাকে বলে, এবং যদি বলে যে চাওয়ালার নাম কি, করিম ফরাজি আগে কি করতো, নিবারণ বাগদি আগে পূর্বে সে কি করতো, ভট্টাচার্য মশাই কোথায় গিয়েছিলেন, মোল্লা সাহেব কখন বুড়িকে কলেমা পড়তে শুনেছিল। এইভাবে ছোট ছোট প্রশ্ন হতেই থাকবে। এবং সর্বোপরি যদি চরিত্র বৈশিষ্ট্য নিয়ে আসে তাহলে ওই শেষ লাইনটি দিয়ে, অথবা তখন এলো এক বুড়ি, সেই সময় এলো এক বুড়ি, অর্থাৎ বুড়ি কখন এলো এবং বুড়ির পরিচয় দাও। এইভাবে একটা বড় প্রশ্ন বলতে 1+4। আর এবছর 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে ভারতবর্ষ গল্পটা হচ্ছে খুবই প্রয়োজনীয়। যে 3 নম্বর যে প্রশ্নটা থাকে 3-এর দাগে, অর্থাৎ 1-এর দাগে এমসিকিউ, 2-এর দাগে এসিকিউ, এবং 3-এর দাগে যে প্রশ্নটা থাকে অর্থাৎ যে ব্রড প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন থাকে, সেখানে এবারে প্রায় বলাই যেতে পারে যে ভারতবর্ষ গল্প থেকে ওই বড় প্রশ্নটা আসবে। তাই আমার সচেতন পাঠক এবং আমার যে ছাত্রছাত্রী সকলকেই বলবো, এই গল্পটি একবার ভালো করে পড়ে নিয়ে আমার এই ভিডিওটাকে ভালো করে লক্ষ্য করে দেখে ভালো করে বুঝে নিয়ে পরীক্ষায় গেলে আমার মনে হয় ভালো ফল করা যেতেই পারে। এই কথা বলে আজ আমি শেষ করছি। সকলে ভালো থাকবে।